তাহলে আগের ভিডিওর পরে আমরা আজকে আরেকটু খুঁটিনাটি আলোচনা করার জন্য একটা ক্লাস শুরু করছি। আমরা আগের দিন দেখেছি যে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি, সেটার রাশিমালা হচ্ছে mgh। এম হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষজ ত্বরণ, আর এইচ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। এখানে আমি একটা ছবি এঁকে রেখেছি। যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে দু একটা বিষয়, যে আমি যখন এই বস্তুটাকে এখান থেকে তুলছি তখন যে তোলাটা হচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। এই যে কাজটা, এই কাজটা এই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। আবার দেখিয়েছিলাম যে কোনো একটা রাবার ব্যান্ড, সেটাকে যদি আমি টেনে লম্বা করি, তাহলে এই যে আমি একে টেনে বাড়াচ্ছি, এই রাবার ব্যান্ডের বা যে কোনো পদার্থের বৈশিষ্ট্য হলো তাকে যদি আকৃতিটাকে পরিবর্তন করা হয় তাহলে সেটাকে বাধা দিতে যায়। তাহলে সেই বাধার বিরুদ্ধে আমি বল প্রয়োগ করে এটাকে আমি বাড়াচ্ছি, বৃদ্ধি করছি। তো এক্ষেত্রেও যে কৃতকার্য সেটা এর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে এই যে জি অভিকর্ষজ ত্বরণ, এইটাকে আমরা কি ধরে নিয়েছি? এটাকে আমরা ধ্রুবক ধরে নিয়েছি। কিন্তু এমনিতে আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যদি উচ্চতা বাড়ে তাহলে জি এর মানের পরিবর্তন হয়। কিন্তু এখানে এই যে এইচটা, এটা পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তার তুলনায় অনেক কম। সেই জন্য আমরা কি ধরে নিচ্ছি যে এটা যতটা উচ্চতাতেই তুলি জি এর মানটা ধ্রুবক আছে। এটা হলো একটা 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই স্থিতিশক্তি, যদি বস্তুটা এখানে যখন আছে তখন তার স্থিতিশক্তি কত? 0। যখন ভূপৃষ্ঠ থেকে উপরে আছে তখন পজিটিভ, এটা আগে বলেছি আর একবার বলছি। আর ভূপৃষ্ঠের নিচে যখন আছে তখন তার স্থিতিশক্তি নেগেটিভ। তাহলে স্থিতিশক্তি পজিটিভ হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ হতে পারে। এই বিষয়গুলো বলার জন্যই আমরা আবার এই আলোচনাটা শুরু করলাম। এরপরে যে আলোচনাটা করতে চাইছি সেটা হচ্ছে গতিশক্তি সংক্রান্ত আলোচনা। এই গতিশক্তি সংক্রান্ত আলোচনায় প্রথমেই আমরা দেখছি যেখানে বেগ তার কি আছে? বর্গ আছে। তাহলে ভি তো ভেক্টর রাশি, তাহলে ভি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু ভি স্কোয়ার সবসময় কি? পজিটিভ। তাহলে গতিশক্তির মান, গতিশক্তি সব সময় কি হবে? পজিটিভ। স্থিতিশক্তি পজিটিভ হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ হতে, গতিশক্তিও 0 হতে পারে, সবসময় পজিটিভ। যদি বেগ না থাকে 0 হতে পারে। এখানে লিখি 0 হতে পারে, কারণ যদি কেউ বেগহীন অবস্থায় থাকে তাহলে তার গতিশক্তি 0। এটা হলো গতিশক্তি সম্পর্কে একটা পয়েন্ট। এরপরে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে আমরা এই গতিশক্তি, এটাকে আমরা কেই বলেছি, এটাকে আমরা ই বলি। এটাকে আমি ই ধরে নিচ্ছি। ই সমান ½ mv স্কোয়ার। এবারে এইটাকে আমরা এইরকমভাবে লিখছি ½ m, এটাকে আমরা m স্কোয়ার ভি স্কোয়ার লিখলাম। তাহলে m স্কোয়ার করেছি, তাহলে তলাতে আর একটা m দিয়ে এটাকে ভাগ করতে হবে। এইবার কি ঘটনাটা ঘটলো দেখ, যে ই সমান ½ m স্কোয়ার ভি স্কোয়ার মানে কি? m ভি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই m। এখন এম ভি মানে আমরা কি জানি, পড়েছি। এম ভি হলো কোনো বস্তুর ভরবেগ। এটাকে আমরা কি বলবো? পি বলি। ভরবেগকে আমরা বলছি পি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই সমান ½ ইন্টু পি স্কোয়ার বাই এম। তাহলে
পি স্কোয়ার সমান কি হচ্ছে 2m ইন্টু ই, 2m ইন্টু ই, অথবা পি সমান হচ্ছে √2m/e। আরেকবার দেখ জিনিসটা, যে কোনো একটা বস্তুর গতিশক্তি সেটা হলো 12m v স্কোয়ার, সেটাকে আমি লিখলাম এরকমভাবে 12m স্কোয়ার v স্কোয়ার, মানে m দিয়ে গুণ করলাম আর একটা, তাহলে একটা m দিয়ে ভাগ করলাম, তাহলে E ইজ ইকুয়াল টু 12mv হোল স্কোয়ার ডিভাইডেড বাই m। এই mvটা হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে ভর বেগ, সেটাকে আমি p বলছি। তাহলে আমি দেখতে পাচ্ছি E ইজ ইকুয়াল টু 12m আছে তলায়, আর উপরে পি স্কোয়ার হলো, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me, তাহলে p ইজ ইকুয়াল টু √2m। তাহলে এটা হলো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। তাহলে গতিশক্তি দেওয়া থাকলে ভরবেগ বার করা যেতে পারে, ভরবেগ থাকলে গতিশক্তি বার করা যেতে পারে। এটা একটা নতুন সম্পর্ক, এটা আমরা আজকে শিখলাম। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এটা সম্পর্কে আমরা ক্লাস 6-7 থেকেই হয়তো পড়ছি, যে শক্তি ধ্বংস বা সৃষ্টি করা যায় না। আর শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, যেমন আমরা খুব সহজ একটা উদাহরণ দিতে পারি, যে বাড়িতে যে বৈদ্যুতিক পাখা আছে, বৈদ্যুতিক পাখা এর মধ্যে আসলে কি আছে? এর মধ্যে আছে ইলেকট্রিক মোটর, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা দিই তড়িৎ শক্তি, আর পাখাটা ঘোরে, তার মানে আমরা যান্ত্রিক শক্তি পাই। আবার ধর জেনারেটর, ইলেকট্রিক জেনারেটর, সেখানে আমরা কি করি না, কয়েলটাকে ঘোরাই। দেখবি জেনারেটর যখন স্টার্ট দেয় তখন কয়েলটাকে ঘোরানো হয়, তাহলে আমরা সেখানে যান্ত্রিক শক্তি দিই, আর তার থেকে পাই তড়িৎ শক্তি। এরকমভাবে শক্তি একরূপ থেকে, এখানে তড়িৎ শক্তি নষ্ট হয়ে যায় না, তার পরিবর্তে আমরা যান্ত্রিক শক্তি পাই। আবার এখানে যান্ত্রিক শক্তি দিলাম, সেটা শেষ হয়ে গেল না, তার পরিবর্তে আমরা তড়িৎ শক্তি পাই। এর সঙ্গে অল্প অন্যরকম কিছু শক্তি পেলেও হতে পারে। তা আমি এই উদাহরণটা দিলাম, এটা আমাদের এই চ্যাপ্টারের পড়ার বিষয় নয়, যে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। মনে হচ্ছে শক্তি বোধহয় শেষ হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল, কিন্তু আসলে সেটা হলো না, সেটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলো। কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ। আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সম্পর্কে আলোচনা। কিরকম না, আমরা যদি কোনো একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ে দিই, তাহলে আমরা জানি এটা যত উপর দিকে যায় তত, ছুঁড়ে দিচ্ছি মানে একটা গতি আছে, তখন প্রথমে কি আছে? গতিশক্তি আছে। যত উপর দিকে যাচ্ছে, ভূপৃষ্ঠ থেকেই ছুঁড়েছি ধর, যত উপর দিকে যাচ্ছে তত এর বেগটা কমে যাচ্ছে, একদম সর্বোচ্চ অবস্থানে গেলে এর বেগ কত হয়ে যায়? 0। তাহলে বেগ 0 হয়ে গেল, মানে তখন এর গতিশক্তি কত হলো? এই অবস্থায় এর গতিশক্তি 0। কিন্তু এই অবস্থা ম্যাক্সিমাম যেখানটা উঠলো, তাহলে এই অবস্থায় ওর স্থিতিশক্তি কি? স্থিতিশক্তি সর্বোচ্চ, সব থেকে বেশি। আবার যত নিচে নামছে তত স্থিতিশক্তি কমবে আর গতিশক্তি বাড়বে। একদম পড়ার ঠিক পূর্ব মুহূর্তে ওর গতিশক্তি, সর্বোচ্চ, আর স্থিতিশক্তি যেহেতু অলমোস্ট ওটা মাটি ছুঁয়ে ফেলেছে, স্থিতিশক্তি হচ্ছে 0। তারপর পড়ে যাওয়ার পর, যখন পড়ে গেল মাটিতে,
তখন এটা আবার কিছু শব্দ, কিছু তাপ, কিছু আলো, এই ধরনের অন্য কোনো শক্তি তৈরি করলো। তাহলে আবার ধর উল্টো দিকেও ভাবি, যদি আমরা কোনো একটা বস্তুকে ফেললাম, তো ফেললে একদম উপরে তার সবটাই স্থিতিশক্তি, তারপর যত নিচের দিকে আসছে তার স্থিতিশক্তি, যত দিকে আসছে স্থিতিশক্তি কমছে আর গতিশক্তি বাড়ছে, আর পরবার ঠিক পূর্ব মুহূর্তে ওর সবটাই হলো মানে পুরোপুরিও গতিপ্রাপ্ত হয়েছে, সবটাই হলো গতিশক্তি, আর স্থিতিশক্তি শূন্য। আবার যখন পড়ে গেল তখন ওর অন্য কোনো যে শব্দ হলো, তাপ হলো, অন্যান্য শব্দ, অন্যান্য শক্তিতে পরিণত হলো ওটা। তাহলে এইটা হলো যান্ত্রিক শক্তির সংরক্ষণ। তো সেইটাকে আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার যে বিষয়টা, সেটা হচ্ছে যে লিখি এখানে, সেটা হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। আমরা আগেই আলোচনা করলাম যে মোট শক্তিটা ধ্রুবক, অর্থাৎ গতিশক্তি কমলো, স্থিতিশক্তি বাড়লো, বা স্থিতিশক্তি কমলো, গতিশক্তি বাড়লো, কিন্তু যোগ করলে ব্যাপারটা একই থাকছে। আমরা এবার একটু অঙ্ক কষে বলবো এটাকে। কীরকম, একটা বস্তু আছে এম ভরের বস্তু, এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, এই অবস্থানটাকে আমি বলছি এ অবস্থান, এরকম একটা অবস্থানকে আমি বলছি বি অবস্থান, আর পরবার ঠিক পূর্ব মুহূর্তে এটাকে আমি বলছি সি অবস্থান। তাহলে এই অবস্থানে, এ অবস্থানে তার পুরোটাই কোনো এখানে আছে, যখন আমি এবার ছাড়বো এটাকে, তাহলে এখানে তার পি পোটেনশিয়াল এনার্জি পুরোটাই সেটা কত, mgh, আর কাইনেটিক এনার্জি বেগ শূন্য, তাই কাইনেটিক এনার্জি শূন্য। তাহলে টোটাল এনার্জি টি লিখছি, সেটা হচ্ছে mgh প্লাস শূন্য, সেটা হচ্ছে mgh। কোথায়, অ্যাট এ, এটা হচ্ছে এ বিন্দুতে। এবার ধরেন এটা এক্স দূরত্ব নেমে এসছে, তাহলে এটা ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতে আছে, এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে। তাহলে এবার অ্যাট বি, ওর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত, এম জি, উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স। এবার কাইনেটিক এনার্জি হচ্ছে এখানে যা বেগ আমি ধরে নিচ্ছি, এখানে আসার পর ওর বেগ হচ্ছে ভি, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার এই ভিটা বার করতে হবে। তো ভি বার করতে গেলে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস মানে কতটা দূরত্ব হচ্ছে, আর এ হচ্ছে ত্বরণ, কিন্তু এখানে এটা কি ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, আর কতটা দূরত্ব নেমে এসছে সেটা হচ্ছে এক্স। আর ওর প্রাথমিক বেগ কত ছিল, ইউ সমান কত ছিল, 0, তাহলে এইটা নেই, এটা সমান 0, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হলো, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gx। তাহলে গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম 2gx, 2 কেটে গেল, তাহলে এটা হলো mgx। তাহলে টোটাল এনার্জি কত না, স্থিতিশক্তি হচ্ছে mgh মাইনাস এক্স, আর এটা হচ্ছে mgx। এটা করলেই দেখা যাবে এটা হচ্ছে mgh। তাহলে আমরা দেখলাম এতে মোট শক্তি ছিল mgh, আর বিতেও মোট শক্তি হলো mgh। এবার সিতে আসি, অ্যাট সি মানেও কতটা দূরত্ব নেমে এসছে, এইচ দূরত্ব নেমে এসছে, এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত, সেটা হচ্ছে 0। তাহলে এখন ওর পোটেনশিয়াল এনার্জি, আবার বলছি এটা মাটিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে, তাহলে ঠিক পূর্ব মুহূর্তে মানে আমরা ধরে নিচ্ছি ওর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, এইচ হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0। আর কাইনেটিক এনার্জি হচ্ছে একই রকমভাবে হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ভি স্কোয়ার বার করতে হবে, ফর্মুলা একই।
যে নেমে এসছে এখন কতটা, উপর থেকে কতটা দূরত্ব নেমেছে, এইচ। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 অভিকর্ষজ ত্বরণ, এখানে ত্বরণটা, আর নেমেছে এইচ, তাহলে 2gh। আবার ইউ সমান 0, তাহলে ইউ স্কোয়ারটা হচ্ছে 0। তাহলে ভি স্কোয়ার হচ্ছে কত, 2gh। তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ারের মান বসালাম 2gh, 2 কেটে গেল, তাহলে mgh। তাহলে দেখ এই বিন্দু সি বিন্দুতেও তার মোট শক্তির পরিমাণ হচ্ছে, লিখি সেটা লেখা হয়নি, মোট শক্তি হচ্ছে, টোটাল এনার্জি হচ্ছে স্থিতিশক্তি 0 আর গতিশক্তি হচ্ছে mgh। তাহলে মোট শক্তি হচ্ছে mgh। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে বিন্দু নিয়ে দেখাতে হবে, তিনটে বিন্দুতেই তার মোট শক্তির পরিমাণ হচ্ছে mgh। অর্থাৎ অবাধে পতনশীল মানে এখানে কোনো বাধা নেই, আমি উপরে গিয়ে ছেড়ে দিয়েছি। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি, সেটাই আমি করেছি। মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল, সেটা হচ্ছে mgh প্রতিটা ক্ষেত্রে। এটা আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে এই ছিল আমাদের স্থিতিশক্তি এবং গতি শক্তি সম্পর্কে দ্বিতীয় ক্লাস। সেখানে এই দু একটা বিষয়কেই আমরা আলোচনা করলাম। এরপরে বইটা আমাদের এর সঙ্গে পড়তে হবে, আমাদের যে টেক্সট বইটা আছে পড়ে এটাকে তৈরি করতে হবে। তারপরে আমি আবার যেমনভাবে কোশ্চেন দিচ্ছি সেই কোশ্চেন এই অংশ থেকে দেব এবং তোরা সেগুলোর উত্তর করবি। এইটা বলি আমরা এই ক্লাসটা শেষ করছি।